আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী ভিডিওটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ঈদ মুবারক। যদি ভেবেছিলাম যে আসলে ঈদের 3 দিন কোনো ভিডিও করব না বা কোনো টক শো রাখবো না, কোনো কিছু রাখবো না, তারপরে একটা খবর পাওয়ার পরে চিন্তা করলাম যে না, আপনাদের সাথে এটা একটু শেয়ার করি। আপনার হেডলাইন এবং ব্যানারে দেখেছেন যে আমি বলেছি বাংলাদেশকে 3টি শর্ত দিয়েছেন। আসলে বাংলাদেশ কেন, এটা তারেক জিয়াকে 3টি শর্ত দিয়েছেন। 3টি শর্ত তারেক জিয়াকে দিয়েছেন। তো এই 3টি শর্ত দিয়েছেন তারেক জিয়াকে। এখন যে শর্তগুলো দিয়েছেন সেগুলোর বিষয়ে আমরা আজকে আলোচনা করব এবং আপনারাও আপনাদের মতামত কমেন্টসে জানাবেন কার কি মতামত। তো এর ভিতরে আপনারা সকলে জানেন যে 2 দিন আগে আমাদের নোবেল লরিয়েট একমাত্র নুনুস অলরেডি ফ্রান্সে চলে এসেছেন। উনি ফ্রান্সের নিজ বাড়িতেই এই মুহূর্তে অবস্থান করছেন এবং বহাল তবিয়তে আছেন। আর ওনার যে অফিস, সে অফিসে আজকে সকালে উনি গিয়েছিলেন, ঘন্টাখানিক ছিলেন ওনার অফিসে, এরপরে বেরিয়ে এসেছেন আবার ঘরে। এই অবস্থা নুনুস গভর্নমেন্টের। বাকিদের অবস্থা তো আপনারা জানেনই। এদিকে আবার আসিফ ষাঁড়, তিনি একটা জরিপ চালিয়ে সেখানে 4 ঘন্টায় যেই রিফ্লেক্ট পেয়েছেন তার মধ্যে দেখা গেছে ওনার জরিপে উনিই ফেল করেছেন। কারণ উনি 26,000 লোকের মধ্যে প্রায় 16,000 লোকই ওনার বিপক্ষে, বাকি 9,500 ওনার পক্ষে ছিলেন। এই ছিল মূল ঘটনা। এরপর তো বাকি সবকিছু আপনারা জানেন। কোরবানির দিন কি হলো, কোথায় গ্যাঞ্জাম হইলো, কোথায় চামড়া নিয়ে সংঘর্ষ হলো, কোথায় মাংস বিতরণ কোথায় হবে, এগুলো নিয়ে মারামারি হইলো। এগুলো সব আপনারা জানেন। যেটা জানেন না বা যেটা এখনো হয়তো শুনেননি, কেউ কেউ হয়তো শুনেছেনও, কিন্তু যেটা নিয়ে হয়তো আগামী সপ্তাহখানেকের ভিতরে কথাবার্তা চলবে বা সামনের দিকে আসবে, সেইটা নিয়ে আসলে আলোচনা। আপনার এর ভিতরে একটা জিনিস জানেন যে বাংলাদেশের পাসপোর্টে আবার অ্যাকসেপ্ট ইসরায়েল, মানে পৃথিবীর সব দেশেই পাসপোর্ট বৈধ, অ্যাকসেপ্ট ইসরায়েল মানে ইসরায়েল যেতে পারবেন না বা ভিসা নিতে পারবেন না। এই ধরনের একটা নিয়ম চালু করার জন্য অলরেডি পাসপোর্ট নতুন করে সরকার সিদ্ধান্ত নিয়েছেন। তো এটা হচ্ছে ধান্দাবাজি। কারণ হচ্ছে যে আপনার বলি যে ইসরায়েল, অ্যাকসেপ্ট ইসরায়েল থাকুক চাই না থাকুক, ইসরায়েল কিন্তু বাঙালিরে ভিসা দিবে না, দেয়ও না। বাংলাদেশের সাথে কূটনীতিক সম্পর্কই নেই, সুতরাং ভিসা দেয় না। কোথাও থেকে গেলে পৃথিবীর কোনো দেশ থেকে চেষ্টা করলো ভিসা দেয় না। সেটার প্রমাণ আমি নিজে আমি ফ্রান্স থেকে বাংলাদেশি পাসপোর্টে, এখন না, এটা 2013 সালে, মানে আমার এটা চেষ্টা করছিলাম ফ্রান্স থেকে, এটা বাংলাদেশি, আমাদের এক বাংলাদেশি ভাই, আমি বলতে আমি তার সাথে গিয়েছিলাম আর কি। চেষ্টা হচ্ছে ইসরায়েলের ভিসা, কারণ সে চ্যালেঞ্জ করছিল, পরে তারা নিয়ে তার পাসপোর্ট, আমার যেহেতু পাসপোর্ট নাই বাংলাদেশি, তার পাসপোর্ট দিয়ে আমরা ট্রাই করলাম। কিন্তু ও সরাসরি বললো না, কোনো বাংলাদেশি পাসপোর্ট ওরা ভিসা দিবে না, এটা যেটা আমি জানতাম। তো এখন হঠাৎ করে আবার সরকার ওইটা আনতেছে। তার কারণ হচ্ছে এই বুদ্ধিটা করছে আসলে পাকিস্তান, কারণ পাকিস্তানের পাসপোর্টে এটা আছে, সুতরাং পাকিস্তান প্রেশার করছে অনেকে, বাংলাদেশ বাই 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 লোক এটা দেওয়ার জন্য, সুতরাং সেটা চেষ্টা করতেছে। তবে সেটা রাখতে পারবে কিনা জানি না। তো এদিকে আপনারা সকলে জানেন যে তারেক জিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে আমেরিকায় ঢুকার। জাতিসংঘের যেহেতু মিটিং আছে এবং আমাদের খলিলুর রহমান যেহেতু জাতিসংঘের প্রেসিডেন্ট পদপ্রার্থী, সবকিছু মিলে উনি জাতিসংঘে যেতে হবেন এবং যেতে হলে ওনাকে ভিসা নিষেধাজ্ঞাটা তুলতে হবে। সুতরাং এই তদবির যখন চলছেন তখনই নাকি ডোনাল্ড ট্রাম্প ওনাদেরকে 3টি শর্ত দিয়েছেন। শর্ত নাম্বার 1, সেটা হচ্ছে যে বাংলাদেশকে, ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। তো ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশ সহ বেশ কিছু মুসলিম রাষ্ট্র আছে, তারা কেউ ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই। তবে যেহেতু আপনার আমাদের জাতির পিতা না, এই উম, মানুষের পিতা ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম বইলা যে একটা ইব্রাহিম চুক্তি আছে, আমেরিকা যেটা বানাইছিল 2022 কি 23 সালের সম্ভবত, বা তারও পরে বা আগে, ওই চুক্তি অনুযায়ী সকলকে ওই চুক্তিতে সিগনেচার করতে হবে।
সেখানে বাংলাদেশকেও করতে হবে। এক, মানে স্বীকৃতি প্রদান করতে হবে। দ্বিতীয় যেটা, যদি স্বীকৃতি না দাও, বাংলাদেশ যদি স্বীকৃতি না দাও, তাইলে ওনাদের সামনে দুইটা পথ খোলা আছে। একটা হচ্ছে বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামের পুরো অংশটাকেই, ওই যে চুক্তি হয়েছে একটা, এই চুক্তির আওতায় মানে ওদের নৌঘাঁটি করবে চট্টগ্রাম বন্দরে, সরাসরি চট্টগ্রাম বন্দরে ওদের নৌঘাঁটি বা নৌজাহাজ থাকবে। সেন্ট মার্টিনে থাকবে ওদের কিছু, কক্সবাজার বিমানবন্দরটাকে ওদের বিমান ওঠানামার জন্য দিতে হবে, যুদ্ধ বিমান। এবং ওদের নাকি এখনকার যেটা দায়িত্ব সে চাইতেছে সেটা হচ্ছে যে আপনার মিরসরাজ যে ইকোনমি জোন, ইকোনমি জোন পুরোটাকেই আসলে আপনার আমেরিকান সেনাবাহিনী থাকার একটা ব্যবস্থা করে দিতে হবে। এই, যদি আপনি কি না দেন, ইসরায়েলকে স্বীকৃতি না দেন, এবং সেকেন্ড চুক্তি যেটা, সেটা হচ্ছে যে আপনার করিডোর দিতে হবে। কোন করিডোর? মায়ানমারের সাথে। তাহলে এখানে যে তিনটা দাবি, এক হচ্ছে আপনি ইসরায়েলের মাইনা নেন, মাইনা নিলে বাকি দুইটা আচ্ছা ঠিক আছে আমরা একটু পিছায় হাঁটবো, কিন্তু পিছাই তো হাঁটবে না, এটা করবেই। আর যদি এটা না মানেন, যদি সরাসরি না মানেন, আপনি যদি বলেন যে না, তাইলে আপনাকে এই দুইটা দিতে হবে। এখন আপনারা একটা কথা বলেন আমারে, ধরেন ডোনাল্ড ট্রাম্প বলে যে ঠিক আছে তারেক ভাই আপনি কালকে আসেন, উনি হোয়াইট হাউসে গেলেন, সমস্ত টিভি সাংবাদিকদের সামনে একটা হাত মিলালেন, তখন বলে যে "এই, ওই যে কাগজ দিলাম, এই যে কাগজ নাও, সাইন করো, তুমি ইসরায়েলের সমর্থন দিলাম"। কোনো বেটার পাছায় ওই জোর আছে যে ডোনাল্ড ট্রাম্পের মুখের উপর বলে যে না ভাই আমি করতে পারতাম না? আপনি মুড়ি খান, কইতে পারবে? কইতে পারবে না, এই সাহস তো নাই। তো এই সাহস কিন্তু একমাত্র শেখের বেটির কাছে ছিল, যার কারণে পারে নাই এতদিন। তো এখন এই এই তিন শর্তের বেড়াজালে এখন খলিল মিয়া প্রচন্ড প্রেসারে, কারণ উনাকে যদি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হইতে হয়, ওনাকেও এগুলো মানাইতে হবে বাংলাদেশ সরকারকে। এবং যদি মানাইতে না পারে তাহলে ওনারও বিপদ, বাকিদেরও। তো ওনার বিপদ কি, উনি তো আমেরিকান পাপেট, উনি কাজগুলোই করতেছেন আমেরিকান। তা পাকিস্তান যেটা, পাকিস্তানের ভাই বাংলাদেশ, সুতরাং অ্যাকসেপ্ট বাংলাদেশ লিখে একটু ইয়ে। তা মূল ঘটনা হচ্ছে যে অ্যাকসেপ্ট বাংলাদেশ করব করব, এটা যেটা করতে, এটা ধান্দা, বললাম না যে হয়তো করবে, পাসপোর্টের নামে কিছু পয়সা করে নিবে, নিয়া বাজেট টাজেট হবে, নতুন পাসপোর্ট হবে, এরপরে আমেরিকার পুনরাইজে যায় আবার এটা বাদ দিবে, বিশাল একটা লুটমার চলবে। আর এর যে প্রেশার সেটা আপনারা একটু বুঝতে পারবেন। ওই যে ডোনাল্ড ট্রাম্প গরু এটাও জবাই করতে দিল না, কারণ হচ্ছে, তো ওই গরুরে কি করবে জানেন? ওই গরুটা নাকি আমার চিড়িয়াখানায় যে আছে ওগুলো তারা পয়লা চুল কাটবে, পরে বাঘের আর ইয়ের খাওয়ার করবে, সিংহ আর বাঘের খাওয়ার হবে ওটা পরে। এর দু প্ল্যান। আর এদিকে পুরো বৃহত্তর চট্টগ্রামটা যে চাচ্ছে, তার একটা জিনিস হয়তো আপনারা মিলাইতে পারেন। একটা জিনিস দেখেন, বাংলাদেশে কোথায় ছাত্রলীগ মিছিল করবে, কোথায় কি করবে, এটা গোয়েন্দা তৎপরতা, গোয়েন্দা রিপোর্ট পাওয়া যায়, ধাই ধাই ধরে ফেলায়, মিছিলের আগেই ধরে ফেলায়। আর এই জায়গায় ওই যে জঙ্গল সলিমপুরে পুরা রাস্তা কাইটটা দিয়া, বুলডেজার দিয়া আপনার ইয়ের কি বলে র্যাবের দপ্তর ভাঙিয়ে দিছে বুলডেজার দিয়া। এটা নাকি ওনারা জানে না, AK-47 দিয়া 1 ঘন্টা গোলাগুলি, গোলা তো গুলি করছে ওরা, র্যাব তার গুলি করতে পারে না, এটাই এরা নাকি জানে না। তো এগুলো সব হচ্ছে যে আমেরিকার মূলত একটা চাল, যে এমন একটা পরিস্থিতি এই মুহূর্তে কইরা দিবে যাতে সরকার বাধ্য এই জায়গা দিতে। কারণ সরকার তো সরকার, চুক্তিভিত্তিক সরকার, উনি আসছেন, উনি এগুলো করতে হবেন। এখন সরকার হয়তো বলতে পারেন যে আমরা ইসরায়েলকে যদি সমর্থন দেই, তাহলে বাংলাদেশের এই জঙ্গি মুসলমানরা হয়তো খেপা যাবে, এরা হরতাল মিছিল মিটিং চালায়া যাবে, এটা সমস্যা। তার চেয়ে আপনি চট্টগ্রাম বন্দর ব্যবহার করেন, এইখানে ক্যাম্প করেন, করিডোর করেন, কোনো সমস্যা নাই। এইগুলো এক। আর এখন ঘটনা যে জামাত এবং বিএনপি সবাই জানতো কি কি চুক্তি, সুতরাং এরা একটা প্যাচে আছে। আর ওই যে জিসু মিয়া আরো কি কি চুক্তি, এগুলো তো কইরেই ফেলবে সরকার এই হয়তো আগামী 10-15 দিনের ভিতরে। তবে আপনারা এই যে বললাম যে ইসরায়েলের সিগনেচার, এইটা হয়তো কাল পরশু না শুনলেও 1 মাস ওয়েট করেন, 2 মাস ওয়েট করেন, বা 3 মাসের ভিতরে মানে এইটা আপনার শুনবেনই। এটা আপনার শুনবেনই, কারণ হচ্ছে নোবেল প্রাইজ দিবে সম্ভবত আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর দিকে। এইটার আগেই সমস্ত মুসলিমদের দিয়া চুক্তিটা করায়া ছাড়বে ডোনাল্ড ট্রাম্প, এবং যেটার প্রেশার বাংলাদেশের উপরে যাবে, এবং বাংলাদেশ সরকার কইরাও ফেলতে, কেন এত, ওনারা তো আসছেনই সিগনেচার দিয়ে যে স্যার আমরা এই চুক্তি।
তো তিনটা চুক্তি তো বুঝলেন। প্রথম চুক্তি, ইসরায়েলকে সমর্থন দিতে হবে রাষ্ট্র হিসেবে। দ্বিতীয়, যদি এটা না দাও তাহলে সেকেন্ড চুক্তি হচ্ছে যে তোমার চট্টগ্রাম বন্দর সহ বৃহত্তর চট্টগ্রামে ক্যাম্প, বিমান ঘাঁটি এগুলো সব করতে দিতে হবে। এবং তৃতীয় হচ্ছে যে আপনার করিডোর, যেটা কথা হয়েছে, যেটা চুক্তি হয়ে গেছে আগে, ওইটার এবার পরিকল্পনা সহ বাকি কাজ বাংলাদেশ সরকারকে করতে হবে। এই হচ্ছে যে বর্তমান পরিস্থিতি। এখন আমরা দেখতে থাকি যে মানে কোনটা কোথায় যায়। এবং যেটা আপনাদের প্রমাণ হিসেবে যেটা বললাম যে ওই যে জঙ্গল সলিমপুরের এটা আপনি জাস্ট একটু মিলাই নেন আমার কথার সাথে। আপনার যদি বিশ্বাস নাও হয় তারপর আপনি নিজে নিজে মিলান। কারণ বাংলাদেশে যারা আমার ভিডিও দেখেন, আমি মনে করি যে ওনারা আমার চেয়ে অনেক বেশি ভালো বুঝেন, জিও পলিটিক্স ভালো বুঝেন। সুতরাং আমার চিন্তা এইভাবে, আপনারা একটু হিসাবগুলো মিলান দেখেন। তা নাহলে এমন কি প্রেশার ছিল যে এই ডোনাল্ড ট্রাম্পও জবাই করতে দিল না। নেইমার, তারপরে কুদ্দুস মুদ্দুস কত রকম পাডোয়ারি মাডোয়ারি রেখেও গরু জবাই দিল না। ডোনাল্ড ট্রাম্প রাখছে আর কি, গরু এই গরু জবাই দিলে কি ক্ষতি হয়। তো এগুলো সব যদি আপনি একটা একটা করে ডট মিলান, ডটগুলো যদি মিলান, তাহলে আমার মনে হয় আপনার মাথায় ঢুকবে যে কোথায় কি চলছে, কোথায় কি হবে। তবে পাইক্যাদের বুদ্ধিতে পাসপোর্টের উপর যে কাম করতে আসতেছেন আবার উনি, এইটার যে কি ঠেলাটা আবার খাইবেন, কারণ ট্রাম্প তো পাগলা। ধরেন আমি এই ভিডিওটা আপনার সকালে যাচ্ছে, এখন বাংলাদেশ টাইম 11টার সময় যাচ্ছে। ধরেন এই সময় আপনি 11টার সময় ভিডিও দেখলেন, আর 2-3 ঘন্টা পর ট্রুথ সোশ্যালে দেখলেন যে ডোনাল্ড ট্রাম্প লেখা দিছে যে এই সবাই ইসরায়েলকে সমর্থন করো এবং ওই যে জাতির পিতা ইব্রাহিম দলিলে সাইন করো, না হলে দিতাছি। তখন কিন্তু অবাক হয়েন না, যার কারণে আগে থেকেই বলতেছি এই ঘটনা হতে যাচ্ছে। এবং এই চুক্তিতে স্বাক্ষর করার সম্ভাবনা 99% বাংলাদেশের। কারণ তারেক ভাইয়া, সবার ভাইয়া নিয়ে আইছে প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। ওনার দ্বিতীয় কোনো বিকল্প নাই। কারণ দেশ ইনুস কাকা বেচে দিয়ে গেছে। এখন ওই যে গরিবের বউ সবার ভাবি কয় না, আসলে এটা না। আমাদের অবস্থা হচ্ছে যে ওই যে ধর্ষিতা নারী ধর্ষণের প্রমাণ করতে, যেমন ওই যে আমাকে কোরআন হাদিসে আছে 4জন প্রাপ্তবয়স্ক পুরুষ লাগবো যারা সাক্ষী দিব, হ হ হ এবারে ধর্ষণ করছে। ওই রকম অবস্থা যে আমরা ধর্ষণ হব, ধর্ষণ হচ্ছি, ধর্ষণ হইতে থাকিব। দেখতে থাকুন, বাকি আবার আসবো। জয় বাংলা, জয় বাংলা। দৈত্য ইউনুসের ডাকাততন্ত্রের অঘোষিত ডেপুটি আসিফ নজরুল একটা ফেসবুকে জরিপ চালিয়েছে। এই জরিপে সে জিজ্ঞেস করেছে যে যারা মনে করবে শেখ হাসিনা দেশে ফিরবেন না, তারা তার এই পোস্টে হাহা রিয়াকশন দিবে। আর যারা তার বিপরীতে, অর্থাৎ যারা মনে করবে যে শেখ হাসিনা ফিরবে, তারা লাইক রিয়াকশন দিবে। আমি যখন এই ভিডিওটা করছি তখন 60,000 রিয়াকশনের মধ্যে 42,000 হলো লাইক, অর্থাৎ শেখ হাসিনা ফিরবে। 15,000 হাহা রিয়াকশন দিয়েছে, অর্থাৎ তারা ওই জরিপের যে সাবজেক্ট এটার সাথে একমত হয়েছে, শেখ হাসিনা ফিরবে না। বাকি যে রিয়াকশনগুলো সেগুলো বেশিরভাগই ক্রোধের চিহ্ন, অর্থাৎ সেগুলাও কিন্তু এই জরিপে ক্রোধান্বিত হয়েছে, অর্থাৎ তারাও কিন্তু মনে করে যে শেখ হাসিনা ফিরবে। অর্থাৎ এই জরিপটা 75% অংশগ্রহণকারী মনে করে শেখ হাসিনা ফিরবে, 15% মনে করে শেখ হাসিনা ফিরবে না। এটা কেবল একটা নিছক জরিপ না, আমাদেরকে সেজন্য এই জরিপ সে কেন করলো আসিফ, এবং বর্তমানে অনলাইনে এই জরিপের ফলাফল থেকে অনলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন এবং মোটা দাগে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থনের একটা পরিষ্কার চিহ্ন কিন্তু ভেসে ওঠে। সেটা নিয়ে একটু আলোচনা করি। আমরা যারা ইউনুসের ডাকাতদের খোঁজ খবর রেখেছি তারা জানি এই আসিফ নজরুল হলো দুর্নীতির দিক থেকে সবচেয়ে বেশি টাকা কামিয়েছে ইউনুস, আর আরেক ক্ষুদ্র আসিফ আত্মঘাতী জঙ্গি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, এই দুইজনের পরে যে ব্যক্তি এই ইউনুসের গোটা 2 বছরের শাসনকালে সবচেয়ে বেশি অর্থ কামিয়েছে কিন্তু এই আসিফ নজরুল। এবং আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এমন কোনো দুর্নীতি নাই সে করে নাই। কিন্তু আসিফ নজরুলের এর আগে কিন্তু বাংলাদেশে একটা মিশ্র ভাবমূর্তি ছিল। যখন
1 থেকে 6 সালে বিএনপি সরকার ছিল, তখন আসিফ নজরুলকে একটা তরুণ বুদ্ধিজীবী হিসাবে দেখা যেত। সে যেহেতু লিখতে পারতো, সুন্দর টকশো করতে পারতো, তা সে একটা ডিসেন্ট মানুষ হিসাবে কিন্তু সমাজে একটা পরিচিতি পেয়েছিল, এবং সেটা অনেকদিন কিন্তু অব্যাহত ছিল। এবং সে সবসময় বঙ্গবন্ধুকে সম্মান করে কথা বলতো, তার কথায় মনে হতো যে ন্যায় অন্যায় বোধ আছে। এই অবস্থাটা একেবারে পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে যেতে থাকে গত 5-7 বছর ধরে। 5-7 বছর আমরা আসিফ নজরুলের অবনতি দেখতে পেলাম। পরবর্তীতে দেখা গেল যে এই একটা বড় ধরনের বাটপার। সে সর্বশেষ বাটপারই ছিল তার ক্ষমতা গ্রহণের আগে বাংলাদেশে 26 লাখ ভারতীয় চাকরি করে বলে সে একটা প্রচার চালিয়েছিল। জঙ্গি উত্থানের পরে ওয়াকার যে 2জন ব্যক্তিকে সবচেয়ে গুরুত্ব দিয়েছিল, তার একটা ছিল জামাতের শফিক, আর আরেকজন ছিল এই আসিফ নজরুল। এই আসিফ নজরুলের উত্তরণটা আর কি, যেই ছেলে এক সময় শহীদ জননী জাহানারা ইমামের পাশে থেকে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, কথা বলেছিল। পরবর্তীতে সে অবশ্য কাগজপত্র চুরি করে নিয়ে পালিয়েছে, সেগুলো আছে এখানে। সেই ছেলে ঠিক 24-এর জঙ্গি উত্থানের আগে আগে পরিপূর্ণভাবে একটা জঙ্গি হিসাবে রূপান্তরিত হলো, এবং তার কথাবার্তায় একটা একটা উন্মাদ চেহারা তার, এবং জঙ্গি চেহারা। বিশেষ করে জঙ্গি উত্থানের পর পর এরা যেইভাবে শেখ মুজিব, শেখ হাসিনা গালিগালাজ করেছে, আসিফ নজরুল সহ 24-এর জঙ্গিরা, আত্মঘাতী জঙ্গিরা, এটা তো আমরা ভুলে যাইনি। কিন্তু এই আসিফ নজরুল আবার এই ক্ষমতা চলে যাওয়ার পরে, চুরিদারি সব করে ফেলার পরে, টাকা পয়সা হয়ে যাওয়ার পরে, প্রথম আমরা তাকে দেখলাম যে সে বিবিসির সাথে একটা ইন্টারভিউ দিল, বিবিসি সাংবাদিকতাকে একটু সুযোগ করে দিল আত্মপক্ষ সমালোচনা করার জন্য। সেখানে কিন্তু এরা কিন্তু গত 2 বছর, মানে ওই সময়টায় ফ্যাসিস্ট বলে ওদের দাঁত মুখ ভেঙে ফেলেছিল। ওই ইন্টারভিউতে আমি দেখলাম যে ফ্যাসিস্ট কথাটা আসিফ নজরুল একবার উচ্চারণ করেছে, তবুও সে ওইটা মানে সাহস করে শব্দটা সুস্পষ্টভাবে উচ্চারণ করতে পারেনি। ওই ইন্টারভিউতে কিন্তু বোঝা গেছে যে আসিফ নজরুল ভয় পেয়ে গেছে। তারপরে আসিফ নজরুল সেখানে বলল যে ইউনুসের যে কিচেন ক্যাবিনেট ছিল সেখানে সে ছিল না। ইউনুস যে গোলামির চুক্তি করেছে, সেই গোলামি চুক্তির সাথে আসিফ নজরুলের কোনো সম্পর্ক নেই, এগুলো সে বলেছে। সম্ভবত দেখা যাচ্ছিল যে সব কয়টা উপদেষ্টা ভয় পাচ্ছে বর্তমানে, তারা ক্ষমতা ছেড়ে দেওয়ার পর থেকে। এবং এদের কয়েকজন, সেই সাখাওয়াত, আসিফ নজরুল, তৌহিদ হোসেন, ফরিদা, এবং সর্বশেষ আসিফ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম তো সবসময় দিচ্ছে, এরা কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছে, যেগুলো মূলত ভয়ের প্রতিক্রিয়া। তারই ধারাবাহিকতায় এই আসিফ নজরুলের এই জরিপটা করতে যাওয়া, যেটা পুরোপুরি তার জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে। কিন্তু সেই আত্মঘাতী সিদ্ধান্তটা কেন নিতে গেল? দেখুন, আমরা এই ধরনের জরিপ কিন্তু গত 2 বছর অনেক দেখেছি। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি উত্থানের যেসব সহযোগী ইউটিউবার আছে, এরা প্রায়, বা ফেসবুকে এরা প্রায় জরিপ করে। সে আমরা পিনাকিকে জরিপ করতে দেখি, খালিদ মহিউদ্দিনকে জরিপ করতে দেখি, এমনকি যে ঢাকা থেকে যে ছেলেটা কথা বলে, মাসুদ কামাল নামে যে ছেলেটা, এও জরিপ করে। এরকম সবাই জরিপ করে, শুধু জরিপ আর জরিপ। এই জরিপগুলো এই যাবৎ পর্যন্ত, এই আসিফ নজরুলের জরিপটার আগে কোনো জরিপের কিন্তু কোনো মূল্য আমার কাছে ছিল না। কেন ছিল না? ধরুন পিনাকি একটা জরিপ করছে, সেই জরিপের সবগুলা ভোট দিচ্ছে পিনাকির সমর্থকরা। পিনাকি জিজ্ঞেস করছে যে 32 নম্বর ভাঙ্গার দরকার আছে কি নাই, কথার কথা বলছি, এই জরিপ সে করেছিল কিনা জানি না। এখন পিনাকির যদি 10 লাখ সমর্থক সেখানে ভোট দেয়, তাহলে তো 10 লাখই বলবে যে হ্যাঁ, ধানমন্ডির 32 নাম্বার ভেঙে ফেলা দরকার। পিনাকি আবার এটাকে জাতীয় জরিপ হিসাবে, অর্থাৎ বাংলাদেশের সকল মানুষের প্রতিনিধিত্ব হিসাবে আবার প্রচার করত। সেইভাবে সে প্রচার করে আবার তার পক্ষে, বা তার যে জঙ্গি গোষ্ঠী, স্বাধীনতা বিরোধী গোষ্ঠী আছে, এদের পক্ষে এক ধরনের প্রচারণা চালাতো। ফলে এরা কেউ জরিপ করলে সেই জরিপটা যে ওদের পক্ষেই যাবে, অর্থাৎ ওরা যেটা চায়, পিনাকি জরিপ করলে পিনাকির যে ইস্যুগুলা, সেই ইস্যুগুলার পক্ষে জরিপের ভোট পড়বে, এটাই স্বাভাবিক ছিল। মাসুদ কামালের যেভাবে চায় তার পক্ষে ভোট পড়বে, খালিদ মহিউদ্দিন যেভাবে চায় সেভাবে ভোট পড়বে। কারণ হলো সেখানে তো ওদেরকে যারা ভালোবাসে, ওদেরকে যারা আইডল মনে করে বা আইডিয়াল মনে করে, তারাই তো ওই জায়গাটায় মতের পক্ষে ভোট দিবে। সেখানে যদি পিনাকির জরিপেরই রেজাল্ট উল্টে যায়, সেটা কেমন হওয়ার কথা? যদিও আমি মনে করি না যে পিনাকির এখন কোনো জরিপে, মানে পিনাকির জরিপ এমন ভাবে ওরা দেয়, সমর্থকরা অংশগ্রহণ করে, সেখানে এখনো পিনাকি জরিপ করলে কোনো কিছু সে যে রেজাল্টটা চায় না সেটা হবে, এটা আমি মনে করি না। তবু যদি হয়ে যায়, এটা কিন্তু একটা রিয়েলিটি প্রকাশ করে, যেটা এই আসিফ নজরুলের এই জরিপটা প্রকাশ করেছে।
আমরা যেই জরিপগুলা এতদিন দেখে এসেছি সেগুলার মতো তো এই জরিপটাও হয়েছে। এর কথা হলো যে এই জরিপে তো আসিফের ফেসবুকে তো মূলত আসিফের সমর্থকরাই সেই জরিপে ভোট দিয়েছে। সুতরাং এই পর্যন্ত 2 বছরের যত জরিপ এই ইলিয়াস, পিনাকি, মাসুদ কামাল, খালিদ মহিউদ্দিন আরো যারা যারা করেছে, তাদের জরিপের যে একটা ট্রেন্ড ছিল, সেই ট্রেন্ডটা কিন্তু আসিফের জরিপ কিন্তু ভেঙে দিয়েছে। এটা কয়েকটা জিনিস আমাদের কাছে খুব সিগনিফিকেন্টলি প্রকাশ করে। সেটা হলো যে প্রথম একটা জিনিস আমি এটা এর আগেও কিন্তু বলেছিলাম যে গত 7, 8, 10 বছর জঙ্গিদের দখলে যে বাংলাদেশের অনলাইন ছিল, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলোর পুরোপুরি করায়ত্ত, সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের ভয়েস ছিল ক্ষীণ এবং উপস্থিতিও ছিল দুর্বল। অর্থাৎ কোনো ধরনের কমিউনিকেশনের জোর, গতির জোর, শক্তির জোর কোনো কিছুতে অনলাইনে এদের সাথে পারা যাচ্ছিল না। কিন্তু এই প্রথম একটা জরিপ, এবং কোর একজন জঙ্গি আসিফ নজরুলের মতো মানুষ একটা জরিপ করলো, সেইখানে দেখা গেল যে একেবারে পুরো ট্রেন্ডটা উল্টে গেল। আমি বলবো যে এই জঙ্গি স্বাধীনতা বিরোধী শ্রেণী যে গত 10-12 বছর ধরে যেই ট্রেন্ডে, মানে যেই ধারাবাহিকতায় অনলাইনে আধিপত্য বিস্তার করেছিল, সেটা পুরোপুরি যেন ভেঙে খান খান হয়ে গেছে। অর্থাৎ এইখানে আসিফের যারা সমর্থক, তারা শেখ হাসিনা আসবে না এইটা বলেও কিন্তু আসলে এখানে সুযোগ করতে পারেনি। এখানে মুক্তিযুদ্ধের পক্ষের ছেলে মেয়েরা, আমরা যেমন, আমি নিজেও এখানে একটা রিয়েকশন দিয়েছি। আমি অবশ্য ওই শেখ হাসিনা আসবে আসবে না এই পক্ষে দেয়নি, আমি আমার একটা অ্যাংরি রিয়েকশন দিয়েছি যে আমি ক্রোধান্বিত এই জরিপ। এইটাও কিন্তু 1,500 রিয়েকশন আছে এই আসিফের জরিপে। কিন্তু মোট কথা হলো যে আসিফদের যে কোর সমর্থক গোষ্ঠী, এরাও যে মত পাল্টাচ্ছে, এইটা হলো আসিফের জরিপ থেকে উঠে আসা সবচেয়ে, আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ সত্য, যে আসিফদের সমর্থকরা, অর্থাৎ প্রথম কথা হলো যে অনেক সমর্থক আছে কিন্তু মগজ ধোলাইকৃত, আর অনেক সমর্থক আছে হার্ডকোর, যারা মগজ ধোলাই করে। এই মগজ ধোলাইকৃত অনেক মানুষের মগজ ধোলাইয়ের অংশটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তারা যে তাদের মতামত চেঞ্জ করছে, তারা যে বাংলাদেশ নিয়ে শঙ্কিত, বাংলাদেশকে ইউনূস, আসিফ নজরুল যেভাবে ধ্বংস করে দিল, এটা যে তাদেরকে চিন্তিত করছে, এই জিনিসটাও কিন্তু আসিফ নজরুলের এই জরিপে উঠে এসে। না হলে কিন্তু এতগুলো ভোট আসিফ নজরুল যেই উত্তরটা চাচ্ছে সেই উত্তরের বিপক্ষে কিন্তু পড়ে না, কারণ এই জরিপগুলোতে মূলত ওদেরই আধিপত্য, ওদেরই সমর্থকরা ভোট দেয়। আপনি বলতে পারেন যে তাহলে এখানে এই অবস্থাটা হলো কেন? অবস্থায় যে আমি এর মধ্যে বলেছি, অবস্থা হলো যে আসিফদের যারা মূল সমর্থক গোষ্ঠী আছে, তাদের অনেকের কিন্তু মত পরিবর্তন হচ্ছে। আর এই জিনিসটা যেটা প্রমাণ করে সেটা হলো যে বাংলাদেশে বর্তমানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা কোন পর্যায়ে আছে, এইটা মাপ করার জন্য, পরিমাপ করার জন্য ইতিমধ্যে অনলাইনে যত ধরনের জরিপ হয়েছে, আমার দৃষ্টিতে একটা হার্ডকোর জঙ্গি আসিফ নজরুলের এই জরিপ সবচেয়ে বেশি হলো যে নির্ভরযোগ্য। সেই জরিপে আমরা কি দেখলাম যে 75% হলো শেখ হাসিনার পক্ষে, আর 15% হলো জঙ্গিদের পক্ষে। অর্থাৎ জঙ্গিদের করা জরিপে আমি যদি জরিপ করি, আমার এখানে হয়তো এত ভোট পড়বে না, কারণ আসিফের মতো সমর্থক বা আসিফের পোস্ট যত জায়গায় পৌঁছে, আমার পোস্ট অত জায়গায় পৌঁছে না। আমার এখানে করলে হয়তো 99%ই শেখ হাসিনার পক্ষে পড়বে, অর্থাৎ আমার এখানে জঙ্গিরা তত আসে না। অর্থাৎ আমার জরিপটাও কিন্তু সেই রকম নির্ভরযোগ্য জরিপ হবে না। অর্থাৎ রিয়েলিটি, আপনি যদি সত্যিকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বর্তমানে যাচাই করতে চান, সেক্ষেত্রে কিন্তু আসিফের এই জরিপ সবচেয়ে রিয়াল পিকচারটা দিল। এবং এটা কিন্তু আমাদের একদিকে যেমন আমাদের জন্য অত্যন্ত খুশির খবর, আসিফ নজরুলের জন্য এটা খুবই একটা দুঃসংবাদ। কিন্তু আসিফ নজরুল এই কাজটা কেন করলো জানেন? কারণ ওরা তো দেখছে যে বাংলাদেশটা পরিপূর্ণভাবে শেখ হাসিনার ফেভারে চলে গেছে। ও তো মনের মধ্যে সারাক্ষণ কিন্তু এটাই চলছে যে আসলে কি চলে যাচ্ছে, আসলে কি শেখ হাসিনার পক্ষে সব চলে গেল, আসলে কি শেখ হাসিনার পক্ষে চলে গেল, আমি একটু প্রমাণ দেখি, আমি একটা জরিপ করে দেখি। এই করতে করতে কিন্তু এই আত্মঘাতী সন্ত্রাসীদের পিতা আসিফ নজরুল, বদমাশ ক্রিমিনাল, এই জরিপটা করে ফেললো, যেটা কিন্তু ওর যারা সমর্থক ছিল এবং বিশেষ কোর সমর্থক, তাদেরকেও কিন্তু এই জরিপ যথেষ্ট, আমি বলবো যে শঙ্কিত করবে এবং এদের ত্রাসের কারণ হয়ে গিয়েছে এই জরিপ। রাজনীতির ভণ্ডামি ধরা পড়ে গেছে। জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার ইত্যাদি নামক যে সকল প্রতিষ্ঠান আছে, তাদের উচ্চকিত কণ্ঠে বাইরে যারা স্লোগান দিয়ে বলতো গোলামি চুক্তি করা যাবে না, গোলামি চুক্তি করা যাবে না, তারা বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম গোলামি চুক্তিকে সব মেনে নিয়েছে
এখন আর প্রেস ক্লাবের সামনে কোনো মানববন্ধন হয় না, সিরডাপে অনুষ্ঠান হয় না, প্রেস ক্লাবের ছোট্ট কক্ষে 10 জন 20 জন নিয়ে সেমিনার হয় না। জুনায়েদ সাকিরা এখন হালুয়া রুটির ভোগ করতে গিয়ে চুপ হয়ে গেছে। আমরা সে বিষয় নিয়ে কথা বলছি। দেখুন জাতীয় নাগরিক পার্টির যিনি মুখপাত্র তিনি কি বলছেন। এই চুক্তিটা বিএনপি করেছে, কিন্তু সে জাস্ট নির্বাচনের 3 দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। বারবার অন্তর্বর্তী সরকার, এনসিপি, জামাত এদের উপর দায় দিয়ে দিতে চান, কিন্তু চুক্তি করেছে আপনার পররাষ্ট্রমন্ত্রী। জাতীয় নাগরিক পার্টিতে এখন যারা আছে, আমি তো এখন সে বলছে যে এই যে গোলামি চুক্তিটা, এই চুক্তিটা করেছে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। তাই যদি হয় তাহলে পার্লামেন্টে এই যে এনসিপি, ইউনূসের কিংস পার্টি, জামাতের বি টিম, তারা পার্লামেন্টে কেন আপত্তি করলেন না? কেন পার্লামেন্টে কথা বললেন না? জামাতের আমির সহ তার ফুল টিম পার্লামেন্টে ছিলেন, একটা শব্দ উচ্চারণ করেননি। একমাত্র স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়া কেউ কথা বলেননি, তাকে স্পিকার থামিয়ে দিলেন। সেই দিন কোথায় ছিল এই গোলামি চুক্তির বিরুদ্ধে বাইরে সোচ্চার থাকা জামাত, এনসিপি, জুনায়েদ সাকি এবং অন্যান্য যারা আছে? বিএনপি সবসময় বলছেন গোলামি চুক্তি মানি না, সবার আগে বাংলাদেশ। এখন কি দেখলাম? সবার আগে আমেরিকা। অর্থাৎ আমার তেল কিনতে গেলে আমেরিকার পারমিশন নেওয়া লাগবে, আমার যা কিছু মালামাল কিনতে হবে আমেরিকার থেকে, তারা যে দাম নির্ধারণ করবে আমি কোনো আলোচনাও করতে পারবো না। আমার কৃষি জাতীয় পণ্য, এমনকি মাংস আমেরিকার থেকে আনতে হবে। জামাতে ইসলামের আমির বাইরে এসে বলছেন যে আমাদের সঙ্গে একটা কথা হয়নি, কিন্তু ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্যাবিনেটের পররাষ্ট্র মন্ত্রী, তিনি বলছেন এই চুক্তি করার আগে বড় বড় 2টি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, তাদের কনসেন্ট নিয়ে এটা করা হয়েছে, অর্থাৎ তাদের অনুমতি নিয়ে করা হয়েছে। আর এনসিপি তো তখন গভর্নমেন্টের পার্ট ছিল, কাজে তাদের তো অনুমতির অংশ না। আর বাংলাদেশে যে কথিত সুশীল কিছু বাম, কিছু অতি বাম যারা সারাদিন চিৎকার করতেন, তারা কিন্তু এখন আর প্রেস ক্লাবের সামনে সেই 20 জনার মিছিলও করেন না, সিরডাপে অনুষ্ঠান করেন না, প্রেস ক্লাবের ছোট্ট কক্ষে গিয়েও কথা বলেন না, টেলিভিশন টকশোতেও আর গোলামি চুক্তি নিয়ে শব্দ নাই। কারণ হালুয়া রুটির ভাগ খেতেছে, কেউ সরকারি দলে, কেউ বিরোধী দলে। বিরোধী দল তো ভাগ খাচ্ছে, কারণ বিরোধী দল হিসাবে তারা সকল সুযোগ সুবিধা নিচ্ছে, তদবির করতেছে, নিজেদের প্রয়োজনে কোথায় কাকে পোস্টিং দিতে হবে, কার কি লাইসেন্স দিতে হবে, কার কি সুযোগ সুবিধা নিতে হবে, এটা তারা করছেন। এই গোলামি চুক্তির সবকিছুর সঙ্গে যে তারা জড়িত, যেদিন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দাম্ভিকতার সঙ্গে বললেন, সেই দিন বিএনপির পক্ষ থেকে তো আপত্তি করে বলা হয় নাই যে না এটা আমরা জানি না। চুক্তিটা তো নিঃসন্দেহে গোলামি চুক্তি, এতে তো কোনো ভুল নাই, তারা কোনো কথা বলছেন না। বাংলাদেশে আনু মোহাম্মদ সহ কিছু বুর্জুয়া, কিছু তথাকথিত তাত্ত্বিকরা বাইরে স্লোগান দিতেন, সলিমুল্লাহ খান, ফরহাদ মজহার আর একটি ভণ্ড বুদ্ধিজীবী চিন্তক আজকে তাদের মুখে কুলু পেটে বসে আছেন। এদের কাছে আসলে ক্ষমতা, এদের কাছে সবার আগে বাংলাদেশ না, এদের কাছে সবার আগে মসনদ। শেখ হাসিনা আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি কোন গোলামি চুক্তি করেছেন, রাষ্ট্রের স্বাধীনতা বা রাষ্ট্রের স্বার্থ কাকুর কাছে বিকিয়ে দিয়েছেন। সে কারণেই তাকে ক্ষমতার থেকে উচ্ছেদ করা হয়েছে। যতবার বলা হয়েছে ভারতের সঙ্গে শেখ হাসিনা নানা রকম অসম চুক্তি করেছে, এই 18 মাসের ইউনূস, পরবর্তীতে বিএনপি, আজ পর্যন্ত কেউ একটি চুক্তি দেখাতে পারেনি যে শেখ হাসিনা রাষ্ট্রের পরিপন্থী চুক্তি করেছে। আমেরিকার কাছে দেশটাকে বন্ধক দিয়েছে এই তথাকথিত নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে। কল্পনা করতে পারেন তার কাছ থেকে আমার সব মালামাল কিনতে হবে, সে যে দাম ধরে দেবে সেই দামে কিনতে হবে, কোনো বার্গেনিং করা যাবে না, দর কষাকষি করা যাবে না। বিদেশ থেকে আমার প্রয়োজনে তেল কিনতে গেলেও তার অনুমতি নেওয়া লাগবে। তাহলে কি আমি তার অধীনস্থ একটি প্রভিন্স? আমি কি তার অধীনস্থ একটি তাবেদার রাষ্ট্র? এটা আজকে পরিষ্কার হয়ে গেছে। শেখ হাসিনাই তাবেদারি রাষ্ট্র করেনি। জামাত এখন বাইরের ভয়ঙ্কর চাপের কারণে যে বলছে আমরা জানতাম না, পার্লামেন্টে আপত্তি করে নাই, পররাষ্ট্রমন্ত্রী যেদিন বলছেন সেদিনও আপত্তি করে নাই, এনসিপির
মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি সরকারের সবচেয়ে বড় বড় মিনিস্ট্রির দায়িত্বে ছিলেন, তিনি এখন এসে বলছেন আমি জানতাম না। আর এক কয়েক ভণ্ড তারা বলছেন আমরা জানতাম না। আসিফ নজরুল বলে কিচেন ক্যাবিনেটের পার্ট আমি ছিলাম না। এই ভণ্ড ফরহাদ মোজাহারের বউ ফরিদা আক্তার, সে বলে আমি এটা আপত্তি করেছি, আমার আপত্তি শোনে নাই। ব্রিগেডিয়ার সাকাত বলছেন কিচেন ক্যাবিনেট এগুলো হতো আমি জানতাম না। তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা প্রফেশনাল ডিপ্লোম্যাট তৌহিদ হোসেন বলছেন আমি 3 বার রিজাইন দেওয়ার চেষ্টা করেছি, আমাকে করতে দেয় নাই। আসলে কিচেন ক্যাবিনেট ছিল আমি জানি না। তাহলে কিচেন ক্যাবিনেটকে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক তার এনজিও, নাকি মূলত তিনি বিদেশি একটি রাষ্ট্রের প্রতিনিধি হয়ে বাংলাদেশের যে স্বার্থগুলো বিদেশ চেয়েছিল শেখ হাসিনা রাজি হয় নাই, সেই স্বার্থগুলো সিদ্ধি করার জন্য তাকে বসিয়েছিল সেই রাষ্ট্র? এখন জামাত, বিএনপি, জোনায়েদ সাকি, আনু মোহাম্মদ সহ অন্যান্য যারা এটা নিয়ে কথা বলতেন, তাদের মুখে কুলু পেটে ক্রসটেপ দিয়ে আটকিয়ে দিয়েছে, কোনো কথা নাই। আসলে তাদের কাছে সবার আগে বাংলাদেশ না, তাদের কাছে সবার আগে ক্ষমতা। কারণ এই বিএনপির এক নেতাই তো বলছিল, ডক্টর ইউনূস আপনার কি কাণ্ডজ্ঞান নাই, আপনি বিদেশি একজন ব্যক্তিকে নিরাপত্তা উপদেষ্টা করেছেন। সেই বিদেশি ব্যক্তিকে তারেক রহমানের ক্যাবিনেটের পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। কই, কেউ তো বলছে না তারেক রহমান আপনার তো কাণ্ডজ্ঞান নাই, আপনি বিদেশি নাগরিককে কেন আজকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন। মূলত বাংলাদেশের রাজনীতির দেশপ্রেমিক ধারার নেতৃত্ব দেয় আওয়ামী লীগ, শেখ হাসিনা, আর ক্ষমতার জন্য সমস্ত স্বার্থ বিসর্জন দেওয়ার আরেকটি পক্ষ, তারা সবাই মিলে এন্টি আওয়ামী লীগ পক্ষ। এটাই বাস্তবতা। ভণ্ডামির রাজনীতি পরিষ্কার হয়ে গেছে। কিন্তু উত্তাপ শুধু প্রকৃতিতে নয়, উত্তাপ পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তেও। উত্তেজনার কারণ ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার এই ফেরত পাঠানোর প্রক্রিয়া নানান ছুতোয় আটকে রেখেছিল। অনুপ্রবেশকারীদের প্রতি ভালোবাসায় নয়, তাদের ভোটে ক্ষমতায় টিকে থাকবে বলে। মমতা সরকার এখন বিদায় নিয়েছে। মাত্র এই 9 তারিখে, মে মাসের 9 তারিখে নতুন সরকার শপথ নিয়েছে। সে জায়গায় ক্ষমতায় এসেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার। বিজেপি মানে সেই দল যাকে রাজ্য নির্বিশেষে ভারতের মুসলমানেরা শত্রু মনে করে, যে দলের বিরোধিতা মুসলমান মনে করে তাদের পরম কর্তব্য হিসেবে। এটা মুসলমান যেমন জানে তেমন জানে বিজেপি। বিজেপি সেজন্য খোলাখুলি বলে দেয় মুসলমানরা আমাদের চায় না, আর আমরাও তাই চাই না মুসলমানদের ভোট। শত্রুতা যদি এমন চরম সীমায় না পৌঁছতো তাহলে মুসলমানদের বড় লাভ হয়তো কেন নিশ্চিতভাবেই হতো। আর এই অবৈধ বাংলাদেশি, এটা নিয়ে সম্ভবত এত বাজার সরগরম হতো কি না সেটা প্রশ্ন সাপেক্ষ। তবে সে আলোচনা অন্য প্রসঙ্গ থাক। এখন আসা যাক অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে, যেটা নিয়ে এখন সীমান্ত সরগরম। পশ্চিমবঙ্গের নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যারা এসেছে তাদের ওপর 3D নিয়ম কার্যকর হবে। এই 3D কি? ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। এটা পশ্চিমবঙ্গ তথা ভারত সরকারের সিদ্ধান্ত। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে যাকে বলে আদা জল খেয়ে নেমে পড়েছেন 3D সফল করতে। আর শুভেন্দু সরকার ক্ষমতায় আসতেই ছবি আমূল বদলে গেছে বাংলাদেশ সীমান্তে। খবর পাচ্ছিলাম বসিরহাটের সন্নিকটে হাকিমপুর সীমান্তে পুলিশি অ্যাকশন শুরু হওয়ার আগে অনুপ্রবেশকারীরা নিজেরাই পোটলা পুটলি বেঁধে তৈরি সীমান্ত পেরিয়ে ওপারে চলে যাবে যেখানে তাদের আসল বাড়ি। কিন্তু আটকাচ্ছে কে? বাংলাদেশের বিজিবি, বর্ডার গার্ডস বাংলাদেশ। পরিস্থিতি জানতে প্রতিনিধি পাঠালাম, তার রিপোর্টটা বলি প্রথমে। সন্ধেবেলায় মোটরসাইকেল নিয়ে বেরোলাম দুজন, গন্তব্য হাকিমপুর চেকপোস্ট।
রাত 9টা নাগাদ হাকিমপুর এসে গেলাম এবং তারা সেখানটায় যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলাম। তারা সেখানে তাদেরকে জিজ্ঞাসা করব, এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। 1-1.5 কিলোমিটার আগে বিএসএফ চেকপোস্টের কাছাকাছি অপেক্ষা করছিল বিস্ময়। রাস্তার ধারে বহু পুলিশের গাড়ি, একেবারে সারে সারে, কনস্টেবল আর সিভিক ভলেন্টিয়ারদের নানান জটলা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহল চলছে। এক সাব ইন্সপেক্টর বললেন অ্যাডিশনাল এসপি সাহেব এসেছেন। অ্যাডিশনাল এসপি অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপার এসেছেন, এসডিপিও। আমরা সাংবাদিক পরিচয় দিয়ে এগোলাম, কেউ আপত্তি করলেন না। চেকপোস্টের খানিক আগেই দেশে ফেরার জন্য মানুষের বিশাল ভিড়, অন্ততপক্ষে কয়েকশো, হাজারও পেরিয়ে যেতে পারে। এগোলাম তাদের দিকে, এবং তারা যে ওখানে একা বসে আছে সবসময় তা না, নতুন নতুন বাসে করে লোকজন চলেও আসছে। 6 মাস আগের আর এখনকার পরিস্থিতির মধ্যে ফারাক দেখতে পেলাম। 6 মাস আগে কিন্তু যারা আসছিল এই রকম রাজ্য পুলিশের এত ভিড় ভাড় সেখানে ছিল না। রাজ্য পুলিশের তো ছিলই না, অনেকটা যেন নীরবে চলছিল কাজকর্ম। গত নভেম্বর ডিসেম্বরে যারা বাংলাদেশে ফিরছিলেন তাদের বক্তব্য ছিল এসআইআর হচ্ছে, মানে নির্বাচনের ওই ভোটার লিস্ট আধুনিকীকরণ করা, নবীকরণ করা, তো আমাদের তো আর থাকতে দেবে না, তাই চলে যাচ্ছি। তার মানে এসআইআরে তাদের নাম ছিল, কাটা যাচ্ছে বা গেছে, তাই তারা চলে যাচ্ছে। অর্থাৎ সেবার নিজেদের ইচ্ছায় স্বদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অনুপ্রবেশকারীরা। সে দফায় মাটি আঁকড়ে পড়ে থাকারা যারা ছিল এবার ফিরে যাচ্ছেন বাধ্য হয়ে। এরা কোত্থেকে আসছেন? নিউ টাউন সংলগ্ন ঘুনি বস্তি বা এয়ারপোর্টের কাছে বাঁকড়া, হাওড়ার কোনো বস্তি থেকে আসা, সল্টলেকের বিভিন্ন জায়গা থেকে যারা আছে এরা সব, এদের পরিবার, দক্ষিণ 24 পরগনার দক্ষিণ বারাসাত থেকে আসা মহিলা পুরুষ, সবার মুখে একটাই কথা, যাদের বাড়িতে ভাড়া থাকতাম তারা আর থাকতে দিচ্ছে না, বলছে তোমরা থাকলে আমাদের বিপদ হবে, পুলিশ এসে আমাদের ধরে নিয়ে যাবে, আমাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেবে, অতএব তোমরা চলে যাও। একজন তো পুলিশে আনার কথাও শোনালেন, বললেন আগের বাড়ি আমাদের পুরো বস্তি প্রায় খালি হয়ে গিয়েছিল, মানে নভেম্বরে নাগাদ যখন এসআইআর প্রক্রিয়া খুব জোর কদমে চলছিল, শুধু আমরা 20-22 ঘর রয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরে আগুন লেগে পুরো বস্তি পুড়ে গেল। পাশের পাড়াগুলোয় ভাড়া নিয়ে থাকতে শুরু করলাম, কিন্তু সরকার বদলে যাওয়ার পর মাঝে মধ্যেই পুলিশ আসছিল, ভয়ে রাতে বাড়িতে থাকতে পারছিলাম না। আর যাদের বাড়িওয়ালারাও বলল আর একদিনও থাকা যাবে না, এখনই চলে যাও, প্রায় একই কথা সবার মুখে। চেকপোস্টের দিকে এগোলাম। চেকপোস্টের কাছে গিয়ে দেখি অতিরিক্ত পুলিশ সুপার, এসডিও এরা সব চেকপোস্টের গেট পারাপার করছেন। ব্যস্ত পদক্ষেপে একবার বিএসএফ চৌকির দিকে যাচ্ছেন, আবার ফিরে আসছেন। মাস 6 আগে যখন এসেছিলাম এই হাকিমপুরে একবার, তখন পুলিশি তৎপরতার এই ছবি দেখিনি। বিএসএফ চেকপোস্টের বাইরে তখনও এরকমই ছিল, হয়তোবা খানিকটা বেশি ভিড় ছিল সেখানে। এসআইআর আবহে তখন ভারত ছেড়ে বাংলাদেশে ফেরা শুরু হয়ে গিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিল বিএসএফ, কিন্তু তাদের সাহায্য করার জন্যে কোনো মমতা জমানার কোনো পুলিশ, রাজ্য পুলিশ আশেপাশে কোথাও ছিল না। বার্তাটা পরিষ্কার, মমতা এদেরকে রাখতে চাইছিলেন। এবার বিএসএফ পুলিশ যাকে বলে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আর এবারের পুশব্যাক পদ্ধতিও বদলে গিয়েছে। আগে যারা বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন তাদের সীমান্ত পার করানোর পুরো প্রক্রিয়া বিএসএফের হাত দিয়েই হচ্ছিল। তখন হাকিমপুর চেকপোস্টের বাইরে ভিড় জমানো অনুপ্রবেশকারীদের ভাগে ভাগে চেকপোস্টের ভেতরে ডাকা হচ্ছিল। তাদের বাংলাদেশি নথি পরীক্ষা করে নাম ঠিকানা নথিভুক্ত করা হচ্ছিল। তারপর একজনকে 50, 60, 70, 80, 100 জন করে করে পাঠিয়ে দেওয়া হচ্ছিল সীমান্তের নিকটবর্তী বিএসএফ ক্যাম্পে। সেখানে তাদের নাম ঠিকানা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে তুলে দেওয়া হচ্ছিল।
তালিকা যাচাইয়ের পর বিজেপির তরফে সবুজ সংকেত দেওয়া হলে বিএসএফ ক্যাম্পে তাদের অপেক্ষারতদের তুলে দেওয়া হচ্ছিল বিজিবির হাতে। এবার পদ্ধতি বদলে গেছে। এবার হাকিমপুর সীমান্তে যারা ভিড় করেছেন তাদের অনেকেরই প্রশ্ন, বিএসএফ চেকপোস্টে নাম নথিভুক্ত করার পর কোথায় নিয়ে যাওয়া হবে? এবার আর সরাসরি সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে না শুনে তাদের আশঙ্কা, তাহলে কি তাদের গ্রেপ্তার করা হবে? তাদের কি সেই ডিটেনশন ক্যাম্প, যার পশ্চিমবাংলায় নাম হয়েছে, যাদেরকে নাম হয়েছে হোল্ডিং সেন্টার, সেখানে কি তাদের গ্রেপ্তার করে রাখা হবে? কিন্তু ভিড়ের মধ্যে থেকেই আবার কেউ কেউ বলছে না না, গ্রেপ্তার হবে কেন? সিধা শুভেন্দু অধিকারী তো বলেছেন কাউকে আটকাবো না, কাউকে বসিয়ে বসিয়ে খাওয়াবো না, যারা চলে যেতে চায় তাদের চলে যেতে দেওয়া হবে। তাহলে হোল্ডিং সেন্টার কেন? কারণটা হচ্ছে কি, কদিন থাকতে হবে সেখানে, থাকা খাওয়া ঠিকঠাক মিলছে তো, তাদের নামে মামলা হবে না তো, চিন্তান্বিত মুখ নিয়ে এমন নানান প্রশ্ন নানাজনের। আসলে অনুপ্রবেশকারী বলে কেউ চিহ্নিত হলেই তাকে হোল্ডিং সেন্টারে পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কতদিনের জন্যে? যতদিন না বিজিবি তাদের কাগজপত্র চেক করে তাদেরকে ফেরত নিচ্ছে ততদিন। সেজন্য জেলায় জেলায় অস্থায়ী হোল্ডিং সেন্টারও খুলে গিয়েছে রাতারাতি। সরকার যদিও বলেছে 30 দিন এখানে থাকবে ম্যাক্সিমাম, তার মধ্যেই তাদেরকে পাঠানো হবে। কিন্তু তার মধ্যে যদি বিজিবি না নেয়, তাদের না নিতে চায়, যদি সবুজ সংকেত না দেয়, তাহলে সে প্রশ্ন নিয়ে একটু পরে আলোচনায় আসব। অতএব গত 4-5 দিন ধরে যারা হাকিমপুর চেকপোস্টের বাইরে এসে জড়ো হচ্ছেন, তাদের বাংলাদেশি নথি, ভারতীয় নথি এখানে জমা থেকে যাচ্ছে, আর বাংলাদেশি নথি বিএসএফ এর পাশাপাশি পুলিশ পরীক্ষা করে দেখছে। তাদের নাম নথিভুক্ত করার পর ওই 100-150 অনুপ্রবেশকারীকে এক একটি করে দলকে বাসে চাপিয়ে পুলিশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হোল্ডিং সেন্টারে। সেখানে আটকদের থাকা খাওয়ার বন্দোবস্ত করছে স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত। তারপর বাংলাদেশ থেকে বিএসএফ এর কাছে সবুজ সংকেত এলে হোল্ডিং সেন্টার থেকে আটকদের ফের সীমান্তে আনবে পুলিশ। তাদের সীমান্ত পার করিয়ে বিজিবির হাতে তুলে দেবে বিএসএফ। হাকিমপুরের হেডকোয়ার্টার স্বরূপনগর, সেখানে এখনো পর্যন্ত 3টি হোল্ডিং সেন্টার তৈরি হয়েছে যা জানা গেল। একটি তেঁতুলিয়ার পথের সাথী নামে অতিথিশালায়, তারপর দ্বিতীয়টি হচ্ছে চারঘাট হাই স্কুলের কাছে একটি ফ্লাড সেন্টার, বন্যার সময় যেখানে মানুষ গিয়ে আশ্রয় নেয়। তৃতীয়টি মেদে যাকে বলে এখানকার কথ্য ভাষায়, সেখানকার একটা স্কুলে। সব জায়গাতেই পুলিশ পাহারা। আটকদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় দেখভাল করছে আশাকর্মীরা, খতিয়ে দেখছে স্থানীয় মেডিকেল অফিসার। সেখানে তেঁতুলিয়ার হোল্ডিং সেন্টারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বিডিও অফিসের পক্ষ থেকে। চারঘাট হাই স্কুলে, মেডিয়ার স্কুলে রান্নার দায়িত্বে আছে সেখানকার স্কুলের মিড ডে মিলের কর্মীরা। স্বরূপনগর বিডিও অফিস থেকে আসছে জলখাবার। সুতরাং মোটামুটি বলা যায় হোল্ডিং সেন্টারগুলো খাওয়া দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা, এইসব সমস্ত কিছু দায়িত্ব দেখভাল করছে পঞ্চায়েত। সব মিলিয়ে পাকাপোক্ত ব্যবস্থা। সে নয় হলো, কিন্তু বাংলাদেশ তার নিজের লোকদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কিরকম স্পিডে কাজ করছে? স্পিড প্রায় নেই বললেই হয়। যথাসম্ভব ঝুলিয়ে দাও এই প্রক্রিয়া, এটাই তাদের লাইন অফ অ্যাকশন। আর বাংলাদেশ সরকারের নির্দেশে বর্ডার গার্ডস বাংলাদেশ একেবারে সরাসরি প্রচারে নেমে পড়েছে এই ফেরত দেয়ার বিরুদ্ধে। 26শে মে রয়টার্স একটি রিপোর্টে বলছে একথা। কি বলছে? বলছে ভারত থেকে সন্দেহভাজনদের জোরপূর্বক অনুপ্রবেশ নিয়ে বাংলাদেশের সতর্কতা বৃদ্ধি। এই শিরোনামে রয়টার্স ঢাকা থেকে 26শে মের যে রিপোর্ট তাতে লিখছে, ভারত অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ করাচ্ছে। এমন উদ্বেগের কারণে বাংলাদেশের সীমান্তরক্ষীরা ভারতের সাথে সীমান্তের কিছু অংশে টহল জোরদার করেছে এবং জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। এই মাসের শুরুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের জানায় যে ভারত বাংলাদেশকে 2860 জনের সন্দেহভাজন বাংলাদেশের জাতীয়তা
যাচাই করতে বলেছে, তাদের ফেরতের কথা বলেছে, যারা এদেশে অবৈধভাবে দেশে বসবাস করছিল। কতদিন আগে, 5 বছর আগে এই জিনিসটা বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে ভারত, মানে শেখ হাসিনার জমানায়। এখনো তার কোনো সাড়া আসেনি বাংলাদেশ থেকে। উল্টে বাংলাদেশ কি করছে? বর্ডার গার্ড বাংলাদেশের 60তম ব্যাটালিয়ন রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় লাউড স্পিকার ব্যবহার করে বাসিন্দাদের সতর্ক করছে এবং বলছে সীমান্ত পেরিয়ে লোক ঢুকতে পারে, ভারত লোক ঢোকাতে পারে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে আহ্বান জানিয়ে অভিযান শুরু করে দিয়েছে বিজিবি। সীমান্ত এলাকা জুড়ে তারা বলছে, সীমান্ত এলাকা জুড়ে তাদের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এক বাংলাদেশি বিজিবি কর্মকর্তা বলেন, অবৈধভাবে জোরপূর্বক প্রবেশ প্রতিরোধে গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে। এ কথাটা কিন্তু বলছে না যে যাদেরকে এইভাবে পাঠানো হচ্ছে তারা বাংলাদেশেরই মানুষ, তারা ভারতে অবৈধভাবে ছিল। তাদের আপত্তির কারণটা কি? কারণ তারা জোর করে নাকি পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ বিজিবি, বোঝা যাচ্ছে বিজিবি সহজে তাদের ফেরত নেবে না। আবার পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার, তারা তাদের ফেরত না পাঠিয়ে ছাড়বে না। আর এখানেই আসছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করার কথা। ভারত ভালোভাবেই জানে এত মানুষকে ফেরত নিতে গড়িমসি করবেই বাংলাদেশ, যেমন করেছে গত 5 বছর ধরে। মাত্র 2860 জনের একটা তালিকা পড়ে আছে বাংলাদেশের কাছে, সারা শব্দ নেই সে ব্যাপারে। সুতরাং সোজা পথে ফেরত অসম্ভব। বাঁকা পথটা তাহলে কি? গতকাল রাজস্থানের বিকানিরে সিকিউরিটি রিভিউ মিটিংয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ দিয়েছেন, আন্তর্জাতিক সীমান্তের 15 কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত অবৈধ নির্মাণ অবিলম্বে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। এই আদেশের সবচেয়ে বড় প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ইত্যাদি সীমান্ত, কুচবিহার, দিনাজপুর, এই সমস্ত, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জেলাগুলোতে। কিন্তু ভয়ঙ্কর প্রভাব যেটা পড়বে সেটা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এলাকায়। মমতা ব্যানার্জির সৌজন্যে চিকেন স্নেক অঞ্চলে অবৈধ বাংলাদেশিরা বিপুলভাবে জমি দখল করে, রেলের জমি পর্যন্ত দখল করে বসতি তৈরি করেছে। তাদের ঘরবাড়ি ভাঙা হলে কয়েক লক্ষ মানুষ ঘর ছাড়া হবেই, তারাও বাংলাদেশে পালাবে। কিন্তু পালাবে কিভাবে? বিজিবি তারা তো নিতে চাইছে না, গড়িমসি করছে। এদিকে নতুন মুখ্যমন্ত্রী বলেছেন তাদের হোল্ডিং সেন্টারে রেখে জামাই আদরে খাওয়াতে দাওয়াতে রাজি নয় পশ্চিমবঙ্গ সরকার। তাহলে সে ব্যবস্থা ভেবে রেখেছে বিএসএফ, রাজ্য পুলিশ। কোনো আদালত নয়, নো কোর্ট নো কেস, ধরো পাঠাও, নিতে না চাইলে জোর করে পাঠাও। বিজিবি আপত্তি করলে চরম জায়গাতে পর্যন্ত পৌঁছানো যাবে। আপনারা জানেন বাংলাদেশ সীমান্তে একটা বড় অংশ জুড়ে রয়েছে নদী এলাকা। খবর আছে ভারত থেকে, পশ্চিমবঙ্গ থেকে নৌকা করে তাদেরকে তুলে, যেখানটায় সব জায়গায় তো বিজিবি গার্ড দিয়ে নেই, সেখানটায় পাঠানো হবে, বাংলাদেশে গিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। কোনো কোনো জায়গায় এমনও হতে পারে নদীর মধ্যে ফেলে দেওয়া হবে, যাও সাঁতার দিয়ে ওপারে চলে যাও, এমনও করা হতে পারে। মোদ্দা কথাটা, ভারত এবং পশ্চিমবঙ্গ সরকার তো বটে, ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে আর কোনোভাবে এদেশে এদেরকে রাখা হবে না, অবৈধদের রাখা হবে না। এরপরেও যদি বাংলাদেশ তারা যদি বড় কিছু করতে চায়, ওই যে বললাম সীমান্ত সরগরম, বাতাসে বারুদ। ভারত কিন্তু বারুদ নিয়েও তৈরি। অর্থাৎ প্রয়োজন হলে ভারত সামরিক শক্তি প্রয়োগ করে তাদেরকে পাঠাবে। তারপরেও যদি ফিরে আসতে চায়, তার মানে এই লোকগুলো, এদের অবস্থা বুঝুন। এটা হচ্ছে তারা যেন একেবারে সেই এর কাঠি হয়ে গেছে, সেই বলে না যে তাঁতের কাঠি, যে একবার এদিকে মারছে ওদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, এদিকে মারছে এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, ঠিক সেই জিনিস চলছে।
তাদের এই অবস্থা হবে। তারা কারা? তারা বাংলাদেশেরই মানুষ। একটা প্রশ্ন এখানটায় করতে পারে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, ভারত কিন্তু বাংলাদেশ সীমান্তে, আপনারা জানেন বাংলাদেশের সীমান্তে ভারতের যতগুলো রাজ্য রয়েছে সমস্ত রাজ্যগুলোতে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের সব রাজ্যে এখন বিজেপির সরকার, এবং সেখানকার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার দুয়েই যখন এক পথে রয়েছে, এক মতে আছে, তখন এখানে তাদের থাকাটা, অবৈধ বাংলাদেশিদের থাকাটা আর সম্ভব নয়। এবং প্রয়োজন হলে ওই যে বললাম, ভারত সামরিক শক্তি প্রয়োগ করবে, এবং সেই শক্তি প্রয়োগ যাতে না হয় তার জন্য আমার মনে হয় বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ওই রকমভাবে তার নিজের জায়গায় সে নানা রকম প্রচার করে, ওই ডান হাত বাম হাত অজুহাত দেখিয়ে তাদেরকে ফেরত না নেয়া, এসব না করে ভারতের সাথে সরাসরি কথা বলা উচিত। আমি এর আগে বলেছি 2001 সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে মাধবগড় বলে কমিটি তৈরি হয়েছিল। সেই কমিটি তৈরি হয়েছিল বিপুল সংখ্যক বাংলাদেশি, 2001 সালেই বিপুল সংখ্যক এই বাংলাদেশিরা যাতে ভারতবর্ষে, যাতে এদেরকে ওপারে না পাঠিয়েও যাতে কিছু করা যায় তাদেরকে নিয়ে, সেই চেষ্টার কথা বলেছিল মাধবগড় বলে কমিটি। তারা কি সুপারিশ দিয়েছিল? তারা সুপারিশ দিয়েছিল যে কাজ যখন পাচ্ছে না তারা, তখন তারা এপারে এসে থাকলুক ওয়ার্ক পারমিট নিয়ে। যেমন ওয়ার্ক পারমিট নিয়ে বহু বাংলাদেশি রয়েছে আরব দেশগুলোতে, আরও অন্যান্য দেশে, তেমনভাবে ভারতেও থাকবে। কিছু ক্ষেত্রে তাদের পরিবার থাকলে পারলে সঙ্গে থাকবে, পরিবার সঙ্গে না থাকলে তারা পরিবার দেশে থাকবে, তারা এখান থেকে আয় করবে, তাদের ওখানে পাঠাবে। 2004 সালে হয়তো অটল বিহারী সরকার, যদি বিজেপির সরকার যদি হেরে না যেত ভোটে, তাহলে হয়তো এই পদ্ধতিটা গৃহীত হয়ে যেতে পারত। কিন্তু 4 সালে হেরে যায় অটল বিহারী সরকার, শেখ হাসিনা সরকারও সেখান থেকে চলে যায় তার আগেই। এর ফলে হলো কি, পুরো ব্যাপারটা আটকে গেল। এখন এই মুহূর্তে বাংলাদেশ সরকার ভারতের সাথে এই বিষয়টা নিয়ে কথা বললে অনেক ভালোভাবে শান্তির সঙ্গে, দুই দেশের কোনো ক্ষতি না করে সমস্যাটা মিটতে পারত। কারণ মনে রাখবেন, ভারতেরও কিন্তু এই জনশক্তি বাংলাদেশি তাদের দরকার তাদের। কারণ এখানে আমি এই মুহূর্তে মুম্বাইতে আছি, এখানে নির্মাণ শিল্পে, বাড়ি তৈরিতে বাংলাদেশিরা বিরাটভাবে, ব্যাপকভাবে আছে। গুজরাটে তারা আছে, সেখানকার ওই রেডিমেড গার্মেন্ট সেক্টরে, এইরকম বিভিন্ন জায়গাতে রয়েছে। আর বাড়ি কাজের লোক, মেড সার্ভেন্ট ইত্যাদি, এখানে তো বাংলাদেশিদের একদম চারদিকে ছড়িয়ে আছে। আমার মনে হয় যে বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে ভেবে দেখবেন, ভারত সরকারের সাথে সরাসরি বসে সমস্যার মেটাতে চেষ্টা করবে।